প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো? তোমাদের আব্বু আম্মুরা ভালো আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা আজকে এখানে অনলাইন ক্লাস কার্যক্রমে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা ক্লাসটি উপভোগ করব। তো তোমাদের যেহেতু এখন সবার গৃহবন্দী অবস্থা, মন ভালো আছে বললেও অনেকের মন ভালো নেই, তো একটি গল্প বলি আমি, শুনবে? কে শুনতে চায়? একটি গল্প বলবো আমি, গল্প থেকে কিন্তু শিক্ষা আছে, সেখানে আমাকে জবাব দিতে হবে। আজকে থেকে অনেক দিন আগে একজন বিশ্ববিখ্যাত পণ্ডিত ব্যক্তি এই পাক ভারত উপমহাদেশে আসলেন, যিনি অত্যন্ত সুপরিচিত, বিখ্যাত ছিলেন। তো একটি স্কুলে তোমাদের মতো শিক্ষার্থীরা, তাদের ইচ্ছে হলো ওই বিখ্যাত পণ্ডিত ব্যক্তির কাছ থেকে তারা কিছু জ্ঞান অর্জন করবে। তারা একদিন তার কাছে গেল, গিয়ে যে তাকে অনুরোধ জানালেন যে আপনি আমাদের স্কুলে এসে আমাদেরকে কিছু শেখান। তিনি রাজি হলেন। নির্দিষ্ট দিনে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি প্রথমে গম্ভীর হয়ে পুরো ক্লাসটাকে মনিটর করলেন, দেখলেন। দেখার পরে সেই গম্ভীরভাবে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো আমি তোমাদের কাছকে কি শিখাবো? শিক্ষার্থীরা তো জানেই না। তারা বলল, না জনাব, আমরা জানি না। তিনি গম্ভীর হয়ে বললেন, যারা জানে না আমি তাদেরকে পড়াই না, বলে উনি চলে গেলেন। শিক্ষার্থীর বিপদে পড়ে গেছে। পরামর্শ করলো কি করা যায়। পরের দিন আবার ডেকে নিয়ে এসছে, একই প্রশ্ন করলেন ওই ব্যক্তি। তিনি বললেন, তোমরা কি জানো আমি কি শেখাবো তোমাদের? তারা বলল, জি স্যার, আমরা জানি। কারণ গতকালকে না জানি না বলাতে তিনি চলে গিয়েছিলেন। আজকে তিনি আবার তাদেরকে অবাক করে দিয়ে বললেন, তোমরা যেহেতু জানো সেহেতু আমার তো দরকার নাই, আমি গেলাম। তিনি চলে গেলেন। শিক্ষার্থীরা আবার বিপদে পড়ে গেল। পরামর্শ বসলো আবার। পরের দিন আবার ডেকে নিয়ে আসছেন স্যারকে। স্যার জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমি তোমাদের কাছকে কি শেখাবো? তখন একদিকে হাত তুলেছে, আরেক দিকে আরেক লাইনে কেউ হাত তুলে নেই। তো বলো তোমরা কি জানো? বলো যে হ্যাঁ স্যার, আমরা জানি আপনি কি পড়াবেন। তো ওরা বলো যে স্যার বিশ্বাস করো, আমরা কিচ্ছু জানি না। তাহলে স্যার আজকে কোথায় যাবেন? নিশ্চয় পড়াতে হবে। তখন তিনি তাদেরকে আবারও হতাশ করে বললেন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, আমি যাচ্ছি। সত্যি বিপদে পড়ে গেল। আবার পরামর্শ বসলো, তোমরা শিক্ষার্থীরা কত মেধাবী সেটা একটা প্রমাণ একটু পরে পাওয়া যাবে। পরের দিন আবার স্যারকে ডেকে নিয়ে আসলেন। স্যারও ব্যস্ত উজ্জ্বশীল আবার আসেন। তিনি যথারীতি গম্ভীর স্বরে বললেন, তোমরা কি জানো আজকে আমি তোমাদের, একটা ছেলে দাঁড়িয়ে গেছে, এদিকে একটা মেয়ে দাঁড়িয়ে গেছে। স্যার প্লিজ, কি বিষয়? বলে, স্যার আজকে আপনি প্রশ্ন করবেন না স্যার, আমরা আজকে আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি জবাব দিলে হবে। তুমি? মেয়েটি বলল, স্যার আমারও একই মত, আমাদের সবার একই মত। স্যার হেসে দিলেন, তার চেহারা উজ্জ্বল হয়ে গেল। তিনি বললেন, এই তো তোমরা শিখতে শুরু করেছ। এর আগের দিন পর্যন্ত তোমরা নিষ্ক্রিয় ছিলে, আমি কি পড়াবো শুধু হা করে তাকিয়েছিলে। আজকে তোমরা প্রশ্ন করতে শুরু করেছো, মানে তোমরা জানতে শুরু করেছো। আজকে নিশ্চয়ই তোমাদেরকে আমি পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই ব্যক্তির নাম কি? অনেকেই জানো, আমি জানি। তার নাম হচ্ছে মোল্লা নসরুদ্দিন। তিনি এটি প্রমাণ করে দিলেন যে
তোমার যদি আগ্রহ না থাকে, পৃথিবীর সেরা শিক্ষকও তোমাকে কিছু শেখাতে পারবেন না। তো আজকে তোমরা টেলিভিশন সেটের সামনে এসে বসেছো, তোমাদেরকে সে আগ্রহ আছে? মোল্লা নসরুদ্দিন ছিলেন বর্তমান ইরানের, তখন পারস্য। আজকে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রধান শিক্ষক, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আমি তোমাদেরকে একটি বিষয়ে পাঠদানের জন্য এসছি। তোমরা কি সেরকম আগ্রহ বোধ করছো? যদি আগ্রহ বোধ হয় তাহলে দেখবে এই ক্লাসটা কত মজার হয় এবং তোমরা শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখি আমরা আজকে কি পড়বো, একটু দেখে নিই। দেখে নাও তোমরা, এখানে লেখা আছে, এই যে আগে লেখা আছে বাংলাদেশের বিশ্ব পরিচয় 8ম শ্রেণীর 10ম অধ্যায়। আর আজকের পাঠটা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা এবং বিশেষত যেটি আলোচ্য সেটা হচ্ছে কিশোর অপরাধ, এই তোমাদের বয়সী ছেলে মেয়েদের নিয়ে। আর আজকে আমরা এই পুরো পাঠটা আলোচনা করে কি শিখব দেখো তো, এটা মিলিয়ে নেবে তোমরা। বাংলাদেশের সামাজিক সমস্যার ধারণা, এটা আমরা একটি মোটামুটি ধারণা দিব। মূলত আমাদের আলোচনা হচ্ছে কিশোর অপরাধ কি, কিশোর অপরাধের ধরন, মানে এগুলি কি রকম অপরাধগুলো, কিশোর অপরাধের কারণ এবং কিশোর অপরাধ প্রতিরোধের উপায়। এবং যদি আমি সময় পাই আরেকটি দারুণ কাজ করব যেটি তোমাদের উপকারে আসবে। তার আগে একটু বলে রাখি, আমি 10ম অধ্যায় নিলাম কেন? প্রিয় শিক্ষার্থীরা, বছরের শুরুতে তোমরা কিছু ক্লাস করেছো, আর আজকে যদি স্কুল খোলা থাকতো তাহলে জুন মাসে গিয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হতো। স্কুল মে মাসের 5 তারিখ পর্যন্ত বন্ধ। আমরা জানি না করোনা উপদ্রবের কারণে আল্লাহ না করুন এটা আরো বেড়েও যেতে পারে। সেক্ষেত্রে তোমরা যেহেতু নভেম্বরে যে এসএ পরীক্ষা দিবে, পুরো বইয়ের উপর তোমাদের ধারণা এর মধ্যে নিয়ে ফেলতে হবে। সেই কারণে আমি 10ম অধ্যায়ের এটা অত্যন্ত দরকারি বিষয় আজকের জন্য এটা শনাক্ত করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি বাংলাদেশের সামাজিক সমস্যা। তোমরা জানো সমাজ কি সেটা জানো, সামাজিক সমস্যাগুলি কি? আমি যদি প্রশ্ন করি তোমাদের, আমি জানি তোমরা সবাই জানো এটা, আমাদের চারিদিকে সমস্যা কি, অনেক সমস্যা। কি সমস্যা? হঠাৎ করে একটি ঘরে চুরি হয়ে গেল কিংবা ডাকাতি হলো, একজন লোককে ছিনতাই করা হলো, কিডন্যাপ করা হলো, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, দুর্নীতি হচ্ছে, এরপরে ধরো একটা মেয়েকে বিয়ে দেওয়া হলো, যৌতুক দিতে হচ্ছে, সেখানে যৌতুকের বলি হচ্ছে আমাদের মেয়েরা। আর পিতামাতা কোনো না কোনো কারণে ছোট বয়সে, বাল্য বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, অর্থাৎ বাল্য বিবাহ। খুনাগুনি তো আছেই, ইত্যাদি ইত্যাদি নানাবিধ সামাজিক সমস্যা আমাদের আছে। আমি যদি তোমাদেরকে একটা তালিকা করতে বলি, বিশাল একটা তালিকা তোমরা করে ফেলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় যাব। এই যে সামাজিক সমস্যা আছে, এর অনেকগুলি সামাজিক সমস্যার মধ্যে কিশোর অপরাধ একটি, সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা দেখব কিশোর অপরাধ বিষয়টা। সেটা নিয়ে জানার আগে আমাকে আগে জানতে হবে কিশোর বা কিশোরী কারা। স্বাভাবিক একটা ধারণা হচ্ছে 13-14 বছর বয়সের বাচ্চারা হচ্ছে কিশোর কিশোরী। তো রবীন্দ্রনাথ তো তার ছুটি গল্পে বলছিলেন 13-14 বছরের কিশোরদের মতো বালাই আর নেই। যাই হোক, সংক্ষেপে আমরা জেনে নিব বাংলাদেশ এবং ভারতে, বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় 7 থেকে 16 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে, শিশুদেরকে কিশোর বলা হয়। আর পাকিস্তান এবং থাইল্যান্ডে এটি 7 থেকে 18 বছর বয়স পর্যন্ত। জাপানে 16 থেকে 20 বছর পর্যন্ত। তাহলে আমাদের দেশে কত? 7 থেকে 16 বছর বয়স পর্যন্ত আমরা শিশুদেরকে বলি কিশোর বা কিশোরী। তো আমরা এর পরের অংশ দেখব কিশোর অপরাধ কি। কিশোর অপরাধ কি? তোমাদেরকে যদি প্রশ্ন করি, খুব সহজ উত্তর দিবে, স্যার কিশোর কিশোরীরা যে অপরাধ করে সেটাই কিশোর অপরাধ। তাহলে কি অপরাধ করে, কি কাজ করলে অপরাধ হয়? তোমরা জানো সমাজে মানুষ নিরাপদে, শান্তিতে, সুখে বসবাস করতে চায়, চেষ্টা করে।
আর সেই সমাজের সুখ শান্তি নিরাপত্তা বিঘ্নিত হয়, প্রতিহত হয়, নষ্ট হয় এমন সব কাজ যেগুলি আইন দ্বারাও নিষিদ্ধ, সেগুলো অপরাধ। আর কিশোররা যদি সে অপরাধ করে, সেটা কিশোর অপরাধ। তোমাদের বইয়ে কিশোর অপরাধ সম্পর্কে ধারণা দেওয়া আছে। এবং আমরা আরেকটু দেখব এখানে কি লেখা আছে। কিশোর বয়সীদের দ্বারা সংগঠিত সমাজে বিদ্যমান মূল্যবোধ ও নিয়ম নীতি বিরোধী কাজ। নিয়ম নীতি বিরোধী বুঝলাম, মূল্যবোধ কি? মূল্যবোধ মানে কোন একটা বিশেষ বিষয়ে মানুষের যে পজিটিভ, নিরাপদ, সুস্থ যে ধারণা থাকা দরকার থাকে, সেটি মূল্যবোধ, যেটি প্রয়োজন। তাহলে সেটা বিরোধী হলে এটা হচ্ছে কিশোর অপরাধ। একজন বিখ্যাত অপরাধ বিজ্ঞানী বিসলার তিনি একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। দেখো তো, কিশোর অপরাধ হলো প্রচলিত সামাজিক নিয়ম কানুনের উপর অপ্রাপ্তবয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ, যেটি বৈধ নয়। অর্থাৎ সমাজে যে প্রচলিত নিয়ম কানুন আছে সেগুলির উপর অনাকাঙ্ক্ষিত, অবৈধ, বেআইনি হস্তক্ষেপ যেটি করা উচিত নয়, সেটি করলে সেটি হচ্ছে কিশোর অপরাধ। বলেছেন কে? বিখ্যাত অপরাধ বিজ্ঞানী রিসলার। আরেকজন বিখ্যাত অপরাধ বিজ্ঞানী বার্ট, তিনি একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, কোন শিশুকে তখনই অপরাধী বলা হবে যখন তার অসামাজিক কাজ বা অপরাধ প্রবণতার জন্য আইনগত ব্যবস্থার দরকার হয়। অর্থাৎ শিশুরা দুষ্টামি করে, আমরা বলে থাকি টিচাররা, এই দুষ্টামি করো, কিন্তু শয়তানি করবে না। শয়তানিটা খারাপ, দুষ্টামিটা মজার। এই কাজও কিশোররা দুষ্টামি করবে, কিছু এদিক ওদিক করবে, তারা কিছুটা চাঞ্চল্য দেখাবে, কিন্তু বিশৃঙ্খলতা দেখাবে না, উশৃঙ্খলতা দেখাবে না। তাহলে তাদের যেরকম আচরণ এর কারণে আইনের আশ্রয় নিতে হয়, তাদেরকে দমন করার প্রয়োজন হয়ে পড়ে, সেগুলো হচ্ছে কিশোর অপরাধ, এবং এরা অপ্রাপ্তবয়স্ক। এটি বলেছেন অপরাধ বিজ্ঞানী বার্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি লিখে নিতে পারো কিংবা ছবি তুলে নিতে পারো ক্যামেরা দিয়ে, কারণ এগুলি তোমাদের বইয়ে নাই, জানার জন্য কিন্তু আমাদের প্রয়োজন আছে। তাহলে আমরা কিশোর কারা, কিশোর অপরাধ কাকে বলে, সেটি আমরা বুঝলাম। এরপরে আমরা দেখব আমাদের জন্য কি আছে। দেখো তো কি লেখা আছে। কিশোর অপরাধের ধরন, মানে কিশোর অপরাধ কি কি রকম হয়ে থাকে একটু দেখো। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো কিশোররা কি কি রকম অপরাধ করে, তোমরা অনেক কথা বলবে। যেমন তোমরা হয়তো বলবে, আমরা একটু একটা লিখি, যেমন বলবে স্যার ওরা চুরি করে বা পকেট মারে। তুমি নও, যে করে সে করে, যে অপরাধ করে সে করে, তোমরা নও, আমি জানি। তাহলে চুরি করে, তারপরে কি করে বলো তো? স্কুল পালায়, স্কুল পালায়। কি করে? বখাটেদের সাথে আড্ডা দেয় এবং মেয়েদেরকে বিরক্ত করে, ইপটিজিং। আরো কি করে? এইভাবে যদি বলতে থাকি অনেকগুলি বলা যাবে, ভয়ানক ভয়ানক কারণ আছে। সময় কম বলে তোমাদের এই বিষয়গুলো আমি প্রথমে চার্টে দেখাতে চাই। ও এখানে অলরেডি দেওয়া আছে, দেখো। চুরি, আমার সাথে একমত? কি চুরি করে? একেবারে হাস্যকর ভাবে হলো সত্য, স্কুলে সহপাঠীর ব্যাগ থেকে টিফিন চুরি করে, বই চুরি করে, বেতন দেওয়ার জন্য টাকা নিয়ে এসছে, টাকা চুরি করে, ইত্যাদি ইত্যাদি। পকেট মারে, কার পকেট মারে? প্রথমত বাবার পকেট, পরে যদি টেন্ডেন্সিটা বাড়ে তাহলে অন্যের পকেটও মারে, আর খারাপ দিকে চলে গেলে ইত্যাদি। যাই হোক, অভ্যাস যখন খারাপ হয়ে যায়, স্কুল পালায় বা স্কুল অনুপস্থিত থাকে। নকল করে কোথায়? পরীক্ষায় নকল করে, এটা একটি গর্হিত অপরাধ, তোমরা জানো। জুয়া খেলে, কিশোররা জুয়া খেলে,
এটা বলতে খারাপ শোনায়, বড়রা খেলে ওই খেলার মধ্যে যারা টাকা বের ধরে টাকা কামায় ইত্যাদি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কিশোর কিশোরীরাও, মূলত কিশোররা এই কাজ করে। ওই যে স্কুল না পালিয়ে আমাদের কক্সবাজারে সার্কিট হাউসে নিরাপদ জায়গায় বসে গোল দিয়ে বসে সেখানে জোয়া খেলে। এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতেই পারে। মারামারি করা, যেখানে সেখানে এই ধরনের গর্হিত কাজ করা, মারামারি করা, উচ্ছৃঙ্খল আচরণ, কোথায়? ঘরে, বিশেষ করে বাইরে, রাস্তাঘাটে, মার্কেটের সামনে ইত্যাদি ইত্যাদি উচ্ছৃঙ্খল আচরণ। পকেট মারা, আগে বলেছি, ইভটিজিং। সববার যখন খারাপ হয়ে যায়, স্কুল যখন পালায়, সে বিভিন্ন কর্নারে কর্নারে বসে থাকে। বিভিন্ন স্কুলে ছেলেরা বিশেষ করে স্কুল কলেজ গোয়িং যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে নানানভাবে উত্ত্যক্ত করে। ইভ টিজ, টিজ মানে উত্ত্যক্ত করা। ইভ, আদম অ্যান্ড ইভ, ইভ মানে হযরত হাওয়া আলাইহিস সালাম, এবং হাওয়া আলাইহিস সালাম তিনি একজন মহিলা ছিলেন, সেই জন্য ইভ টিজিং মানে মহিলাদেরকে টিজ করা, ইভ টিজিং। ঠিক আছে। গাড়ি ভাঙচুর, তোমরা দেখেছো বিভিন্ন সময় কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলেই বা কোনো একটা অজুহাত পেলেই শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করে। এটা অবশ্য উচ্চতর লেভেলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বেশি হয়। বোমাবাজি, এটা তোমরা কল্পনা করতে পারছো না, কিন্তু কোনো না কোনো কিশোর কোনো কোনো ক্ষেত্রে এটি করে থাকে। মাদকাসক্তি, সিগারেট দিয়ে শুরু হয়, হেরোইন, ফেনসিডিল ইত্যাদি দিয়ে শেষ হয়। হতে পারে তোমরা বিভিন্ন প্রচার মাধ্যমে টেলিভিশনে দেখতে পাও সেটি। মাদকাসক্তি মারাত্মক অপরাধ। হত্যাকাণ্ড, ছোট ছোট বাচ্চারা, কিশোর কিশোরীরা হত্যাকাণ্ড ঘটায়, ঐশী বাবা মাকে মেরে ফেললো, ঘটনা তোমরা জানো। এরকম আরও আছে। ওটি তো ব্যক্তিগত পারিবারিক কারণে। আবার বড়রা কিশোর কিশোরীদেরকে এই কাজে লিপ্ত করে, তাদেরকে দিয়ে হত্যাকাণ্ড ঘটায়। তোমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে ক্রাইম ওয়াচ, ক্রাইম রিপোর্ট ইত্যাদি এগুলিতে দেখো কিভাবে কিশোর কিশোরীরা এই কাজগুলি করে। ছিনতাই, কোনো কিছু ছিনিয়ে নিয়ে যাওয়া, কাউকে কিডন্যাপ করা, মারাত্মক একটি বিষয় দেখে তো প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে অশালীন প্রোগ্রাম দেখা, ছবি দেখা, সিনেমা দেখা এবং অশালীন চ্যাটিং করা, চ্যাট করা, এখানে যে কথোপকথন হয়, বিনিময় হয়, এগুলো অত্যন্ত অশোভন, অশালীন। এগুলি আমাদের কিশোর সম্প্রদায়কে, কিশোর কিশোরীদের চরিত্রকে ধ্বংস করে তাদের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়। এবং আমি এখানে আরেকটা ডট দিয়েছি, কেন বলে তো? এর কারণ হচ্ছে আরও থাকতে পারে, আর অনেক ধরনের অপরাধ আছে। আমরা যদি সারাদিনও আলোচনা করি আরও লিস্টে সংখ্যা বাড়াতে পারবো। তাহলে আমরা দেখলাম কিশোর অপরাধ প্রধানত এই ধরনের অপরাধ হয়ে থাকে। তোমরা যদি প্রশ্ন করি, আচ্ছা তুমি এই ধরনের কোনো অপরাধ নিশ্চয়ই তোমরা করো নাই, কিন্তু তোমরা কোথাও এই ধরনের অপরাধ হতে দেখেছো কি বাস্তব জীবনে? আমি জানি দুই একজন হাত তুলে বলবে, স্যার আমাদের পাশে এই ঘটনা ঘটেছে, বা আমার পাশে বা আমার অমুক আত্মীয় সে এই ধরনের অপরাধের সাথে জড়িত। সুতরাং এই কিশোর অপরাধ এটি কোনো কাল্পনিক বিষয় নয়, এটি ঘটে। আচ্ছা, আমরা এবার দেখব কিশোর অপরাধের কারণটা কি, কি কারণে কিশোর অপরাধ সংগঠিত হয়। আমাদের এই সোনার ছেলে মেয়েরা যাদের বুক ভরা স্বপ্ন, বাবা মা তাকিয়ে আছেন তার দিকে, তারা কেন অপরাধের দিকে যায়, কেন যায়? আমি যদি প্রশ্ন করি, তোমরা নিজেরাই বলবে, স্যার খারাপ পরিবেশ, পিতামাতার অসচেতনতা, বিশেষ করে তোমরা খারাপ বন্ধুবান্ধব, সঙ্গ দোষ, যেটা এটি তো অবশ্যই বলবে। আমি জানি তোমরা আরেকটা কথা বলবে, মিডিয়ার কথা বলবে, টেলিভিশনের বিভিন্ন নাটকের, সিরিয়ালের বিভিন্ন সিন, সিকোয়েন্স, এগুলি বাচ্চাদেরকে অনেক ক্ষেত্রে অপরাধের প্রসেসটা শিখিয়ে দেয়। অপরাধটা করতে মজা লাগে,
আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম একদিন, তুমি ভবিষ্যতে কি হতে চাও? ক্লাস 9-এ পড়তো। মেয়েটা হাত তুলে সাহসের সাথে বলল, স্যার বিমান ছিনতাইকারী হতে চাই। সবাই হেসে দিয়েছে, আমি হাসিনি। অনেকে মনে করেছে তাকে আমি শাস্তি দেব, শাস্তি দিইনি। প্রথমত তাকে আমি ধন্যবাদ দিলাম, বললাম যে তুমি সত্য কথা বলেছো, তুমি ছিনতাইকারী হতে চাও, কেন হতে চাও একটু বলো। সে বলল, স্যার আমি দেখতে পাচ্ছি তখন ওই সময়ে কয়েকটা বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিমান ছিনতাই মানে সিনেমাটিক ঘটনা, এই বিষয়গুলো যখন দেখায়, সিনেমাতেও দেখায় বা খবর দেখায়, খুব মজা লাগে। মেয়েটিরও মজা পেয়েছে, সে মনে হলো ছিনতাইকারী হতে বলে দারুণ হয়। আমি তাকে পজিটিভলি বললাম যে দেখো, কত কিছু হতে পারো, এর চেয়ে আরো হিরোইক কাজ অনেক আছে, যেগুলি করে তুমি বাহবা পাবে, যেগুলি করে তুমি সমাজে হিরো হতে পারবে। এটি তো নেগেটিভ কাজ। হাওয়ার এভাবে বলে আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম, একটা গাইডলাইন দিয়েছিলাম। তো আমরা দেখি আমাদের কিশোর অপরাধের কারণগুলো, দেখো তো তোমাদের চিন্তার সাথে মিলে কিনা। প্রথমত বলেছি অভাব বা দারিদ্র। কথায় আছে অভাবের স্বভাব নষ্ট। যার পেটে ভাত নাই, নীতি নৈতিকতা আইন সে মানতে চায় না, মানতে পারে না। অপরাধ তাকে অন্যের ঘরে চুরি করতে বাধ্য করে, অন্যের জিনিস চিন্তা করতে বাধ্য করে অনেক ক্ষেত্রে। সুতরাং এটা বুঝতে পারছো, ব্যাখ্যার অবকাশ নেই। অভাব বা দারিদ্র এটি কিশোর অপরাধের একটি কারণ। হতাশা, বাচ্চারা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে ধীরে 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 বড় হয়, কিন্তু কোন একটা বাচ্চা কোনো কারণে যদি সে আশা হারিয়ে ফেলে, হতাশ হয়ে যায়, সে হতাশা তাকে বিপদে টেনে নিয়ে যায়, খারাপ বন্ধুদের দিকে নিয়ে যায়। স্কুলে যেতে ইচ্ছে করবে না তার, পড়ায় মন বসবে না তার, আস্তে আস্তে মনটা বিকৃত হয়ে যাবে, সে আস্তে আস্তে অপরাধ প্লাবন হয়ে যাবে। এরপরে আছে দেখো সঙ্গদোষ, খারাপ সঙ্গ, বন্ধু বান্ধব। তোমার সহপাঠী বলল, এই চল তোকে একটা জিনিস দেখায়, মোবাইল ফোন নিয়ে এসছে, মোবাইল ফোন একটা খারাপ জিনিস দেখালো। তুমি প্রথম এটা দেখে না না আমি এসব দেখি না, আরে কিচ্ছু হবে না দেখ। একদিন দেখলা, 2 দিন দেখলা, ভালো লাগতে শুরু করলো তোমার, কারণ ওই শয়তান নামক একটা আমাদের শত্রু আছে না, সে আবার সহযোগিতা করে, দেখো দেখো এটা খুব ভালো জিনিস, ইত্যাদি ইত্যাদি। এই সঙ্গ কোথায় নিয়ে যায় আমাদের ভালো ভালো ছেলে মেয়েদেরকে? এই জন্য বলি আমাদের প্রিয় সন্তানেরা, সহপাঠী সবাই সহপাঠী, বন্ধু সবাই নয়। বন্ধু নির্বাচনের সতর্ক থাকো। খারাপ ছেলে কিংবা খারাপ মেয়ে, এদেরকে কখনোই তুমি বন্ধু হিসেবে নির্বাচন করবে না, তার কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকবে, কারণ যেদিন তলিয়ে যাবে সেদিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সুতরাং আগেভাগেই সতর্ক হতে হবে। সঙ্গদোষ, অসুস্থ পারিবারিক ও সামাজিক পরিবেশ। সুন্দর পরিবেশ যদি না থাকে, সুন্দর মানুষ তৈরি হবে? আচ্ছা বলো তো, আমরা মসজিদে নামাজ পড়ি, মন্দিরে গির্জায় গিয়ে আমরা উপাসনা করি, কেন সেখানে যাই? সেখানে গেলে মন ভালো হয়, সৃষ্টিকর্তার সাথে সরাসরি আমার একটা আত্মিক স্পিরিচুয়াল রিলেশন তৈরি হয়। পরিবেশটা সেরকম। নোংরা জায়গায় দাঁড়িয়ে সুস্থ কোনো কিছু সৃষ্টি হয় না। সুতরাং পরিবারের সদস্যদের মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে, পরিবারে যদি ভালো কিছু প্র্যাকটিস না হয়, তাহলে সেই পরিবারের, সেই পারিবারিক পরিবেশে একজন শিশু কখনোই সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। একইভাবে তার চারিপাশ সমাজ, ঘর থেকে বের হলে যদি খারাপ ছেলে মেয়ের পাল্লায় পড়তে হয়, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়তে হয়, তাহলে কখনো সেই কিশোর বা কিশোরী সুস্থ থাকতে পারবে না। তারপরে আছে দেখো পিতামাতার বৈরী দাম্পত্য সম্পর্ক বা কলহ, খুব ইম্পর্ট্যান্ট বিষয়। বাচ্চারা বাবা মার হাসি খুশি আন্তরিক স্নেহময় যে আচার আচরণ, এগুলি দেখতে পছন্দ করে, এগুলি প্রত্যাশা করে। ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম বাবা মার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, কেউ কাউকে ছাড়ে না। কোনো ঘরে বাবা বেশি শক্ত, কোনো ঘরে মা বেশি, কারণ মাকে ভয় পান এমন বাবা অনেক আছে। যেদিকেই হোক, তুমি তোমার ঘরে পড়তে বসেছ, এই সময় দেখলে ড্রয়িং রুমে বাবা মা তোমর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে, তোর মনটা কি হবে?
তুমি একটু পরে কানে আঙুল দিয়ে বসে আছো মাথা নিচের দিকে, হায় আল্লাহ, তোমার মনটা বিগড়ে যাবে, তোমার মনের মধ্যে উথাল পাতাল করবে, সুস্থ সুন্দর মনটা হুঁচটকাবে। কি হবে পড়াশোনা করে? তুমি বইটা রেখে গম্ভীর হয়ে বসে থাকবে, সম্ভব হলে দরজা খুলে বাইরে চলে যাবে, অন্যভাবে মুক্তির পথ খুঁজবে। কেন? সুন্দর সুস্থ পরিবেশটা তুমি পাচ্ছ না, সেই কারণে। পিতামাতার অবহেলা, সন্তানদেরকে যদি পিতামাতা অবহেলা করে তাহলে তার মনের ভিতর বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়, সে অপরাধী হয়ে ওঠে। কথাগুলি একই রকম বলে ব্যাখ্যায় যাচ্ছি না আমি। পিতামাতার অতি আদর, বেশি আদর করে কিন্তু বাচ্চা মাথায় ওঠে, বেশি আদর করে সবকিছু মেনে নেয়, আস্তে আস্তে সে অপরাধী হয়ে ওঠে। আবার অতি শাসন একই কাজ হয়, বাচ্চাকে কখন উৎসাহিত করেন না, শুধু শাসনই করেন। কুত্তার বাচ্চা, শহরের বাচ্চা এইভাবে বলে তাকে ট্রিট করেন, এত ভালো ভালো নম্বর পেয়েছে, কখনো প্রশংসা করেন না। একদিন একটু খারাপ নম্বর পেয়েছে, অমনি তাকে গায়ে হাত তোলা থেকে শুরু করে অকথ্য ভাষায় তাকে শাসন করেন। এটি বাচ্চাকে অপরাধ প্রবণ করে তোলে। সুস্থ চিত্ত বিনোদনের অভাব, চিত্ত বিনোদন, মন ভালো রাখতে হবে। সবাইকে নিয়ে পারিবারিক সুন্দর সুস্থ পরিবেশে সবাই যদি টেলিভিশন দেখে, সুন্দর জিনিস উপভোগ করে, পারিবারিক আড্ডায় বসে সবাইকে নিয়ে বেড়াতে যান, বাচ্চা প্রতিদিন তার সহপাঠীদের সাথে বা সাথীদের সাথে খেলাধুলা করতে পারে, এগুলো হচ্ছে সুস্থ বিনোদন, মানুষের মনকে ঠিক রাখে এগুলো। শিল্পাঞ্চল বা বস্তি এলাকা, যেখানে শিল্প প্রতিষ্ঠান থাকে তার পাশে কিছু বস্তি এলাকা থাকে। বস্তি এলাকায় যেহেতু তারা খুব গরিব অশিক্ষিত, সেখানে বিভিন্ন অপরাধ থাকে, বাচ্চাগুলো অপরাধী থাকে, তাদের সংস্পর্শে গেলে ভালো বাচ্চাগুলো অপরাধী হয়ে ওঠে। ইলেকট্রনিক মিডিয়া ব্যাখ্যা করার প্রয়োজন নাই, এই যে টেলিভিশন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তোমরা আমাদের চেয়ে ভালো জানো। বাবারা সাবধান থেকো, এই ফেসবুক বা ইউটিউব যাই বলো, এই যে যন্ত্রটা, ইলেকট্রনিক যন্ত্রটা, এটা আমার জন্য আশীর্বাদ হতে পারে, এইটা আমার জন্য চরম অভিশাপ হতে পারে। অভিশাপ থেকে সাবধান থেকো। আপাতত ভালো লাগবে, একটু ভেবে দেখো তোমার কি এইটার সাথে থাকা উচিত কিনা, অ্যাডিক্টেড হয়ে যাওয়া উচিত কিনা। এটার থেকে ভালো জিনিসগুলি নাও, মন্দ দিকে প্রথমবার নয়, কোনোবারে কখনোই হাত বাড়াবে না। শারীরিক ও মানসিক বৈকল্য, বিকলাঙ্গ শারীরিক বা মানসিকভাবে যারা থাকে, সুস্থ চিন্তা করতে পারে না তারা, আর এরা যদি একটা সহনশীল স্নেহময় পরিবেশে না থাকে, সতর্ক পরিবেশে তাদেরকে না রাখা হয়, এরা কিন্তু অপরাধ প্রবণ হয়ে ওঠে। তুমি দেখবা। সবশেষে লিখেছি বিশেষ কারণ। বিশেষ কারণ মানে এর বাইরেও কোনো বিশেষ শিশুর জন্য, বিশেষ কিশোরের জন্য বিশেষ কারণ হতে পারে, সেই জন্য আমি এটা বিশেষ কারণ লিখেছি। আমরা এখন দেখব এই সমস্ত অপরাধ, কিশোর অপরাধ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো, মানে টিকিয়ে রাখতে পারবো যেন না করে। আমি সময় সংক্ষিপ্ত বলেই সরাসরি চারে চলে এসেছি। দেখো, প্রথমত এই যে কারণ যেগুলি বলছিলাম, কারণগুলো যদি ভালো করে বিশ্লেষণ করো, সেখানেই কিন্তু সমাধান আছে। কারণগুলি বন্ধ করতে পারলেই সমাধান। কেমন? ঘরের চাল ফেটে পানি পড়ছে, আমি নিচেই যত হান্ডি ডেক্সে বসিয়ে দিই না কেন, পানি পড়া বন্ধ হবে না। পানি পড়া বন্ধ করতে হলেও চালের উপর উঠতে হবে, ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। সুতরাং অপরাধ যে কারণে হয়, সে কারণগুলি বন্ধ করে দিতে হবে। খুব সহজ। দেখো, প্রথমত বলেছি অভিভাবকদের সচেতনতা। আমার অক্ষমতা থাকতে পারে, কিন্তু আমি ইচ্ছা করে অসচেতন থেকে আমার বাচ্চার প্রতি খারাপ আচরণ করব বা সে বিপথে চলে যাবে, আমি দেখব না, না, এটা হয় না। বাচ্চা কি করছে কি না করছে, স্কুলে যাচ্ছে কিনা, ঘর থেকে বের হলো, স্কুলে গেল কিনা, স্কুলে থেকে বের হলো, ঘরে ঠিকভাবে আসলো কিনা, বা ক্লাসে ঠিকভাবে পড়াশোনা করে ঠিকভাবে করে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাকেই দেখতে হবে। এই জন্য তাদেরকে সচেতন হতে হবে। 2, অনুকূল পারিবারিক ও সামাজিক পরিবেশ আলোচিত হয়েছে। সুন্দর একটা পরিবেশ যদি নিশ্চিত করতে পারি, আমার বাচ্চা সঠিকভাবে অগ্রসর হবে। তারপরে পারিবারিক ও ধর্মীয় অনুশাসন, খুব ইম্পর্টেন্ট এটা। যে পরিবারে ধর্ম চর্চা থেকে, যার যার ধর্ম, ধর্মীয় অনুশাসন বিধিবিধানগুলো বাচ্চাকে ছোটবেলা থেকে শেখানো হয়, পারিবারিক নিয়মগুলো
সুন্দর নিয়মগুলো শেখানো হয়। কিভাবে শেখাবে? মেরে মেরে না, বাবা মা নিজে আগে সেগুলো অনুসরণ করবেন। যেই বাবা মা নামাজ পড়ে না তাদের বাচ্চাকে মারলেও নামাজ পড়বে না, এক কথায় বুঝে নাও। সুতরাং আগে বাবা মা ঠিক, তারপর বাচ্চারা ঠিক। সুস্থ বিনোদন, খেলাধুলা, ভ্রমণ, বই পাঠ, ভালো ভালো বই পড়া, আহ কি মজা। তোমরা তো বাবার পড়ো না, এখন একটু পড়ে দেখো, এখন তো সুযোগ এসছে। অভিভাবকের কর্মসংস্থান, যেই বাবা মার কর্ম নাই, বেকার, দারিদ্র, খেতে পায় না, কি করে বাচ্চাকে সঠিকভাবে মানুষ করবে? সুতরাং কর্তৃপক্ষ বা সরকারের প্ল্যান অনুসারে পরিকল্পনা নিয়ে এটাও করতে হবে, তাহলে কিশোর কারণ বন্ধ হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা। বাবা মা জন্ম দেন, শিক্ষা প্রতিষ্ঠান আলো দেখান এবং শিক্ষার্থীরা শিক্ষকের কথাকে দৈব বাণী মনে করেন, দেবতার বাণী মনে করে মেনে নেয়। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান সহ সংশ্লিষ্ট সকল শিক্ষক যদি প্রত্যেকটা বাচ্চার দিকে বেশি মনোযোগ দেন, তাদের মধ্যে নীতি নৈতিকতা, সুস্থ সুন্দর অনুভূতিগুলিকে জাগিয়ে তুলতে পারেন, তাদেরকে খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে পারেন, এই বাচ্চাগুলো অপরাধ প্রবণ হবে না। আচ্ছা, ধন্যবাদ। আমি বলছিলাম আমি শেষে একটি কাজ বিশেষভাবে করার চেষ্টা করব, খুব সংক্ষেপে করার চেষ্টা করব, এটি খুব দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়াশোনা করি এবং টিচাররা ক্লাসে পড়ান প্রত্যেকটা বিষয়ে, পড়ানোর পরে যদি তিনি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারেন খুব ভালো হয়। আমি খুব সংক্ষেপে করবো, এটা বেশি সময় নেব না। দেখো তো, এটা হয়তো তোমাদের কাজে লাগবে। দেখো, আমাদের পরীক্ষায় একটি চ্যাপ্টার পড়লাম, সেই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হতে পারে, আর বিশেষত এটি একটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি দ্রুত পড়ছি। একটি উদ্দীপক থাকে, এগুলো তোমরা জানো। দেখো, আসিফের বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন ব্যাংক কর্মকর্তা। তারা দুজনেই অত্যন্ত ব্যস্ত মানুষ এবং সারাদিন বাইরে থাকেন। আসিফ বাসায় একা থাকে, তার কিছুই ভালো লাগে না। একসময় সে স্কুলে না গিয়ে পাড়ার বখাটে ছেলেদের সাথে আড্ডা দেয়া শুরু করে। মাঝে মাঝে একজন শিক্ষকের কথা তার মনে পড়ে। তিনি বলেছিলেন, পরিবারই ছেলে মেয়েদেরকে যে কোনো অপরাধ থেকে বিরত রাখতে পারে। তাহলে আসিফের পরিবারের এই সমস্যাটা আমরা তুলে ধরলাম এবং আসিফ আস্তে আস্তে অপরাধের দিকে যাচ্ছে, অপরাধ প্রবণ হয়ে উঠেছে। প্রশ্ন হতে পারে এরকম, 4টি প্রশ্ন থাকে, তোমরা জানো, ক খ গ ঘ। প্রথমটি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। প্রথম প্রশ্নটা আমরা করেছি, অপরাধ কাকে বলে? পারবে না? আলোচনা করলাম না, তুমি পারবে, শুদ্ধভাবে বললে 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন খ, যেটা অনুধাবনমূলক। এই দুটি কিন্তু বইতে হুবহু পাবে তোমরা। শিশুরা অপরাধ হয়ে ওঠার প্রধান কারণটি ব্যাখ্যা করো। কারণ তো অনেক আছে, এর মধ্যে তোমার কোনটিকে প্রধান মনে হয় তুমি বলবে এটিই প্রধান কারণ, তারপর সেটি ব্যাখ্যা করবে। ওই প্রধান কারণ ওটিকে শনাক্ত করার জন্য 1 নম্বর, ব্যাখ্যা করার জন্য আরো 1 নম্বর, 2 নম্বর পেয়ে যাবে তুমি। গ, দেখো, আসিফকে অপরাধ প্রবণতা থেকে ফিরিয়ে আনার উপায় ব্যাখ্যা করো। তোমার কি মনে হয় আসিফ যে অপরাধের দিকে যাচ্ছে তাকে ফিরিয়ে আনতে পারে কে, কিভাবে? তোমার কি মনে হয়? যে কারণে সে আজকে ওদিকে গেল, সেই কারণটাই এখানে আমাকে রোধ করতে হবে। অর্থাৎ তার বাবা মা, আমরা যদি বলি যে তার পিতামাতাকে উদ্যোগ গ্রহণ করতে হবে, এটা এভাবে যদি ব্যাখ্যা করে দিই এটা হয়ে যাবে। লাস্ট প্রশ্নটা দেখো, উচ্চতর দক্ষতা। আসিফের শিক্ষকের উক্তিটির সাথে তুমি কি একমত? উনি বলছিলেন, পরিবারের ছেলে মেয়েদেরকে যে কোনো অপরাধ থেকে বিরত রাখতে পারে। তুমি যদি বলো হ্যাঁ আমি একমত, 1 নম্বর, এরপর ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে কেন একমত, যুক্তি দেখাতে বলছে। আর যদি বলো না আমি একমত নই, পরিবার যত চেষ্টা করুক, সমাজ যদি নষ্ট থাকে, স্কুল যদি ঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে শিশু অপরাধ প্রবণতা বন্ধ হবে না। যদি তুমি সেটা প্রমাণ করে দেখাতে পারো, তাহলে সেক্ষেত্রেও তুমি নাম্বার পাবে, পূর্ণ নাম্বার পাবে। তাহলে এটি একটা স্ট্রাকচার, তোমাদের বইতে নাই, এটিও তোমরা লিখে নিতে কিংবা ছবি তুলতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা মোটামুটি আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা তাহলে আজকে কি শিখলাম বলো তো? আমরা সামাজিক সমস্যা নিয়ে একটু করে ছোট করে আলোচনা করেছি, এগুলো তোমরা বইতে আগে আলোচনা করেছো। এরপর আমরা কিশোর অপরাধ নিয়ে আলোচনা করেছি। কিশোর অপরাধ কি, কিশোর অপরাধ কি কি রকম হতে পারে,
এরপর আলোচনা করেছি কিশোর অপরাধের কারণ কি, তারপরে করেছি কিশোর অপরাধ কিভাবে প্রতিরোধ করা যায়। করেছি না? করেছি। সবাই বুঝতে পেরেছো তো? বইটি একটু পড়ে নিবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সবশেষে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন, পরীক্ষায় এভাবেই প্রশ্ন আসে, এরকম একটি প্রশ্ন আমরা সংক্ষেপে তোমাদেরকে আলোকপাত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি আলোচনার একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমরা তোমাদেরকে একটা বাড়ি কাজ দেবো। কেবল এই বাড়ি কাজটা, এটি মনে করো না যে এটি অনলাইন ক্লাস বলে বাড়ি কাজটা করা আসলে কোনো প্রয়োজন নাই, এটা মনে করার কোনো কারণ নাই। বাড়ি কাজটা খুব ইম্পর্টেন্ট। আমি বাড়ি কাজ হিসেবে তোমাদেরকে দিয়েছি যে কিশোর অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে বা বন্ধ করার ক্ষেত্রে স্কুল এবং পরিবার যে ভূমিকা পালন করতে পারে, তিনটি ভূমিকা তুমি উপস্থাপন করবে। দেখো তো, কিশোর অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের 3টি করে ভূমিকা উল্লেখ করো। 3টি করে পয়েন্ট দিয়ে এটি করবে, কিন্তু এটি করলে তোমার লাভ হবে, এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত কিশোর অপরাধ বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস উপভোগ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এটি আবার আরও ভালো করে বাসায় পড়বে, এই ক্লাসটা অনুসরণ করার চেষ্টা করবে। এবং আমি অনুরোধ জানাবো তোমাদের অভিভাবকদেরকেও, আপনারাও বাচ্চাদের পাশে থেকে তাদেরকে একটু সঠিকভাবে এই সময়ে পড়াশোনায় গাইড করুন, না হয় তার মূল্যবান সময়টা নষ্ট হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।